রাজাবাজার অঞ্চলের নিস্তারিণী হোস্টেলে তরুণ হিন্দু ছাত্রীদের মুসলিম লীগের নরপিশাচরা টেনে বের করে উলঙ্গ করে ধর্ষণ করে এবং অকথ্য নির্যাতনের পর স্তন কেটে নেয়। তারপর টুকরো টুকরোভাবে কাটা বিকৃত দেহ এবং স্তন প্রকাশ্যে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেয়। এমনকি নিষ্পাপ শিশুদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। কসাইখানায় জবাই করা জন্তুর অংশ টাঙিয়ে রাখা হয়, তেমনি হিন্দু মেয়েদের হাত পা কাটা নগ্ন দেহ চুল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। গোপাল পাঠা ও তার দল রুখে না দাঁড়ালে আরও যে কত হিন্দু নরনারীকে খুন ধর্ষণ করা হতো তা কল্পনার বাইরে। 16 अगस्त डायरेक्ट एक्शन डे है आज, और आज के दिन यहाँ पे हमारी आवाज को सप्रेस किया गया है। বন্ধুরা, এটা আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একটা সিনেমার ট্রেলার লঞ্চ নিয়ে কিসের এত বিতর্ক? এই সিনেমায় কি এমন আছে যার জন্য এত বিতর্ক? না, সিনেমায় কি আছে সেটা সিনেমাটা না দেখে শুধুমাত্র ট্রেলার দেখেই বলা সম্ভব নয়। তবে এই সিনেমার যেটা মূল বিষয়বস্তু, অর্থাৎ মুসলিম লীগের রক্তাক্ত ডাইরেক্ট অ্যাকশন ডে নিয়ে অনেক কিছুই বলবো। প্রকৃত তথ্য প্রমাণ সহ বিশদে ব্যাখ্যা করব কিভাবে মুসলিম লীগ হাজার হাজার নিরপরাধ অসহায় হিন্দু নারী পুরুষদের নরপিশাচের মতো নির্মমভাবে হত্যা ও ধর্ষণ করেছিল, কারা মুসলিম লীগের এই নির্মম হিন্দু গণহত্যায় মদদ দিয়েছিল, আর কারা এটাকে সমর্থন করেছিল, এবং এই ঘটনা চলাকালীন গান্ধী, নেহরু ও কংগ্রেস কি করছিল। এই সমস্ত প্রশ্নের পিছনে বাস্তব সত্যটাকে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালটাই ছিল 1946। ভারতবর্ষ তখন স্বাধীনতার দোরগোড়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ভালোভাবেই বুঝে গিয়েছিল ভারতকে আর বেশি দিন ধরে রাখা যাবে না। তাই তারা ঘোষণা করল ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু তখনই উঠে এলো একটা বড় সমস্যা, উঠে এলো একটা গভীর প্রশ্ন। হিন্দু ও মুসলমানের মধ্যে ক্ষমতা ভাগাভাগি হবে কিভাবে? ভারত কি এক ও অভিন্ন থাকবে, নাকি ভাগ হয়ে যাবে? তখন ক্যাবিনেট মিশন প্রস্তাব দিল ভারত ভাগ হবে না, তবে প্রদেশগুলোকে 3টি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ এতে থাকবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, গ্রুপ বিতে থাকবে উত্তর পশ্চিমের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, আর গ্রুপ সিতে থাকবে পূর্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। এছাড়া প্রতিটি গ্রুপ চাইলে নিজেদের আলাদা সংবিধান বানাতে পারবে। প্রথমে এই প্রস্তাবে কংগ্রেসের নেতা জওহরলাল নেহরু ও মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দুজনেই সহমত হন। কিন্তু পরে নেহরু এই প্রস্তাব মানতে অস্বীকার করেন। তিনি বলেন, এই বাধ্যতামূলক গ্রুপিং ভারতের ঐক্য নষ্ট করবে, পাকিস্তানের দাবিকে শক্তিশালী করবে এবং কেন্দ্রীয় সরকারকে দুর্বল করে দেবে। কিন্তু নেহরুর আপত্তির এটাই একমাত্র কারণ ছিল না। কেননা এটাই যদি একমাত্র কারণ হতো তাহলে তিনি প্রথমে এই প্রস্তাবে সরাসরি আপত্তি জানাতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। বি.এন. পান্ডে, সুমিত সরকার, রামচন্দ্র গুহ প্রমুখ ইতিহাসবিদদের মতে জওহরলাল নেহরুর আপত্তির পেছনে শুধু ভারতের ঐক্যের চিন্তা ছিল না, তার সঙ্গে যুক্ত ছিল ক্ষমতার রাজনীতিও। কারণ যদি ক্যাবিনেট মিশনের বাধ্যতামূলক গ্রুপিং টিকে যেত, তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রুপ বি ও সি মিলে কেন্দ্রীয় সরকারের উপর বিরাট প্রভাব বিস্তার করত। সেই অবস্থায় কংগ্রেস ও নেহরুর নেতৃত্ব অনেকটাই দুর্বল হয়ে পড়ত। নেহরু চেয়েছিলেন এক কেন্দ্রিক শক্তিশালী কেন্দ্র, যেখানে কংগ্রেস প্রধান ভূমিকা পালন করবে এবং তিনি নিজে প্রধানমন্ত্রীর আসনে বসতে পারবেন। কিন্তু গ্রুপিং প্ল্যান চালু থাকলে সংখ্যাগরিষ্ঠতা মুসলিম লীগের দিকে ঝুঁকে যেত, আর নেহরুর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে যেত। অর্থাৎ গ্রুপিং সিস্টেমে রাজি না হওয়ার অন্যতম একটা কারণ ছিল এটা। কিন্তু 3 গ্রুপ ফর্মুলা ব্যর্থ হওয়ার পরও ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশদের ভারত শাসনের একটা অন্তর্বর্তী সমাধান দরকার ছিল। আর কংগ্রেস তখন দাবি তুলল তারাই ভারতের একমাত্র জাতীয় দল হিসাবে গোটা ভারতের প্রতিনিধিত্ব করে, তাই তারাই হলো সরকার গঠনের একমাত্র যোগ্য অধিকারী। তখন কংগ্রেসের এই দাবি মেনে ব্রিটিশ ভাইসরয় ওয়াভেল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিলেন। কিন্তু নেহরুর এই অবস্থানে জিন্না অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়ল। জিন্না বলল, হিন্দুদের বিশ্বাস করা যায় না, তারা কখনোই মুসলমানদের ন্যায্য অধিকার দেবে না। মুসলিমরা যদি আলাদা দেশ না পায় তবে তারা হিন্দুদের দাস হয়ে বাঁচবে। তাই মুসলমানদের জন্য একমাত্র সমাধান হলো আলাদা রাষ্ট্র পাকিস্তান। এই দাবি তুলে জিন্নার মুসলিম লীগ ব্রিটিশ ও কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করলো। কিন্তু কিছুতেই কংগ্রেস এবং ব্রিটিশ সরকার মুসলিম লীগের এই দাবি মেনে নিচ্ছিল না, যার ফলে জিন্না ঘোষণা করল
আজ আমরা সবচেয়ে গুরুতর সিদ্ধান্ত নিয়েছি। আজ আমরা স্থির করেছি সরাসরি পদক্ষেপ নেব এবং পাকিস্তান অর্জন না করা পর্যন্ত বিশ্রাম নেব না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি না। আমরা আমাদের অধিকার ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে ছিনিয়ে নেব। মুসলমানদের আর বোকা বানানো যাবে না। আমি নৈতিকতা নিয়ে আলোচনা করতে প্রস্তুত নই। আমাদের হাতে পিস্তল আছে এবং আমরা তা ব্যবহার করার অবস্থায় আছি। আমাদের সামনে বিকল্প কেবল দুটি, একটা বিভক্ত ভারত নতুবা ধ্বংসপ্রাপ্ত ভারত। সেই অনুযায়ী 16ই আগস্ট 1946 জিন্নাহ হিন্দুদের বিরুদ্ধে ঘোষণা করল প্রত্যক্ষ সংগ্রাম দিবস। সেই দিন জিন্নাহ ও তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী সোহরাবর্দীর নেতৃত্বে কলকাতার অক্টারলনি মনুমেন্ট গ্রাউন্ড, যেটা বর্তমানে শহীদ মিনার, সেখানে পাকিস্তানের দাবিতে একটি মুসলিমদের জনসমাবেশ ডাকা হলো। এই সভাতে সোহরাবর্দী সহ বিভিন্ন মুসলিম নেতারা চরম হিন্দু বিরোধী স্লোগান ও বক্তৃতা দিতে থাকে। সোহরাবর্দী ঘোষণা করে যে পুলিশকে এই দিন নিষ্ক্রিয় করে রাখা হবে, অর্থাৎ এরা সভায় উপস্থিত জনতার ভিড়কে হিন্দু গণহত্যায় নেমে পড়ার জন্য রীতিমতো উস্কানি দিচ্ছিল। এরপর সভা শেষ হলে প্রায় 1 লক্ষ মানুষের উত্তেজিত ভিড় কলকাতায় ছড়িয়ে পড়ল আর শুরু করলো তাদের হত্যালীলা। কিছু ইতিহাসবিদ দাবি করেন এই সভায় বঙ্গীয় আইনসভার সিপিআইয়ের নেতা জ্যোতি বসু ও আরও 2 জন কমিউনিস্ট বিধায়ক উপস্থিত ছিলেন, কিন্তু পরে সভা হিংসাত্মক রূপ ধারণ করলে তারা ভয়ে পালিয়ে যান। কমিউনিস্ট পার্টি মুসলিম লীগের পাকিস্তানের দাবিকে সরাসরি নাকচ করেনি। তারা বলেছিল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার মানতে হবে। মুসলিম লীগ 16ই আগস্ট থেকে একটানা 4 দিন ধরে কলকাতায় দাঙ্গা হাঙ্গামা চালায়। এজন্য বিহার থেকে তারা প্রচুর দুষ্কৃতী কলকাতায় নিয়ে আসে। দাঙ্গাকারীরা স্লোগান দেয়, হাত মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। ঐতিহাসিক সুমিত সরকারের মতে হত্যাই ছিল দাঙ্গাবাজদের প্রাথমিক উদ্দেশ্য। কলকাতার ধর্মতলা, মানিকতলা, উল্টোডাঙ্গা, ক্যানিং স্ট্রিট, এন্টালি, ফুলবাগান, পার্ক স্ট্রিট, হ্যারিসন রোড, বড়বাজার, শিয়ালদহ, বেলেঘাটা, বউবাজার, রাজাবাজারের মতো জায়গায় হিন্দু হত্যার আগুন ছড়িয়ে পড়ে। এক কথায় কলকাতার সর্বত্র সোহরাবর্দীর নরপিশাচ বাহিনী খুন, ধর্ষণ, লুটতরাজ চালায়। বিখ্যাত গণিতজ্ঞ যাদব চক্রবর্তী, চিত্রা অভিনেতা ছবি বিশ্বাস, শিল্পপতি বি.কে. রায়ের মতো আরও অনেক বিশিষ্ট হিন্দুদের বাড়ি আক্রান্ত হয়। 25 নম্বর বুদ্ধ হস্তাগার লেনের এক হিন্দুর বাড়িতে 37 জন সদস্যের মধ্যে 25 জনকে খুন করা হয়। বিজ্ঞান কলেজের হোস্টেল, নিস্তারিণী ছাত্রাবাস, রিপন হোস্টেল ইত্যাদি স্থানকে শ্মশানে পরিণত করা হয়েছিল। কলকাতার রাজাবাজার এলাকাকে সবথেকে ভয়ঙ্কর হত্যাক্ষেত্রে পরিণত করা হয়েছিল। মুসলিম লীগ সমর্থিত দাঙ্গাকারীরা পরিকল্পিতভাবে নিজেদের দোকানে যাতে ক্ষতি না হয় সেই জন্য আগে থেকেই চিহ্ন দিয়ে দেয়, যাতে হিন্দুদের দোকান, গুদাম ও বাড়িঘরে আক্রমণ চালাতে সুবিধা হয়। প্রথমে চলে লুট, তারপর আগুন, আর শেষে নির্মম খুন। পুরুষ ও শিশুদের কুপিয়ে, গুলি করে বা জীবন্ত পুড়িয়ে মারা হয়, আর নারীদের টেনে এনে প্রকাশ্যে নির্মমভাবে ধর্ষণ করা হয়। ঐতিহাসিক অমল সরকার তার দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস 1946 বইতে নিস্তারিণী হোস্টেল নিয়ে যে বিবরণ দিয়েছেন, রাজাবাজার অঞ্চলের নিস্তারিণী হোস্টেলে তরুণ হিন্দু ছাত্রীদের মুসলিম লীগের নরপিশাচরা টেনে বের করে উলঙ্গ করে ধর্ষণ করে এবং অকথ্য নির্যাতনের পর স্তন কেটে নেয়। তারপর টুকরো টুকরোভাবে কাটা বিকৃত দেহ এবং স্তন প্রকাশ্যে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেয়। এমনকি নিষ্পাপ শিশুদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। শিশুদেরকে ধর্ষণ করে টুকরো টুকরো করে ল্যাম্পপোস্টে বা গাছে ঝুলিয়ে দেওয়া হয়। মৃতদেহগুলো ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছিল হিন্দু জনতার মনে ভয় সঞ্চার করার উদ্দেশ্যে। তৎকালীন বেঙ্গল পুলিশের আইজি উল্লেখ করেছেন, একদিন রাজাবাজার দিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে এক বিভৎস দৃশ্য চোখে পড়ল। যেমন কসাইখানায় জবাই করা জন্তুর অংশ টাঙিয়ে রাখা হয়, তেমনি হিন্দু মেয়েদের হাত পা কাটা নগ্ন দেহ চুল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। ভয়াবহ ও জঘন্য ছিল সেই দৃশ্য। জীবনে প্রথমবার আমি এভাবে নারীদের উন্মুক্ত দেহ দেখলাম। ওই গণহত্যায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাজাবাজারে হিন্দু মহিলাদের উলঙ্গ করে হাত পা কেটে মাথায় হুক ঢুকিয়ে গরুর মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল। আর শিয়ালদহের ভিক্টোরিয়া কলেজে হিন্দু ছাত্রছাত্রীদের ধর্ষণ করে মেরে জানালার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। 1946-এ ডাইরেক্ট অ্যাকশন ডের সময় রাজাবাজারে গরুর মাংসের দোকানে হিন্দু মেয়েদেরকে হাত পা কেটে উলঙ্গ ডেড বডি মাথায় হুক দিয়ে ঝুলিয়ে রেখেছিল।
এটা পুলিশের ডিরেক্টর জেনারেল গোলক বিহারী মজুমদার আমাকে দিতে বলেছে এবং আমি সেটাও করেছি। তাছাড়া যে আরেকজন সাংবাদিক যান, ওর নাম হলো বোর্ড জানি, আমার নামটা এখন মনে নেই, আমার লেখাটা বলতে আছে, মেয়েদেরকে আপনার এই ভিক্টোরিয়া কলেজের হোস্টেলে মেয়েদেরকে উল্লঙ্ঘ করে জানালার সাথে মেরে, ধর্ষণ করে মেরে ঝুলিয়ে রেখেছিল। এখন বাঙালিরা সেসব ভুলে গিয়েছে। ঐতিহাসিক অমল সরকার জোর দিয়ে বলেছেন, এই ঘটনাগুলি ছিল পরিকল্পিত সন্ত্রাস। শুধু হত্যা নয়, বরং নারীদের দেহকে অপমানিত করে পুরো হিন্দু সমাজকে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা ছিল। রাজাবাজারের প্রতিটি গলি নর্দমায় ছড়িয়েছিল শত শত লাশ। দ্য স্টেটসম্যান একে বর্ণনা করেছিল কসাইখানা হিসাবে। ঐতিহাসিক অমল সরকার ও সুবীর ভট্টাচার্যের মতে রাজাবাজারেই হত্যাযজ্ঞ ছিল সবচেয়ে ভয়ঙ্কর, এবং এখান থেকেই স্টেটসম্যানের দেওয়া গ্রেট ক্যালকাটা কিলিং নামটি অর্থপূর্ণ হয়ে ওঠে। এইরকম পুরো কলকাতা জুড়ে 16 থেকে 20 আগস্ট এই 5 দিনে সরকারি হিসাব, বিভিন্ন পত্রিকা ও ঐতিহাসিকদের মত অনুযায়ী 5 থেকে 10,000 মানুষকে খুন করা হয়, 20,000 নারীকে ধর্ষণ ও বিকলাঙ্গ করে দেওয়া হয়, 15,000 জন আহত হয় এবং লক্ষাধিক মানুষ গৃহহারা হয়ে যায়। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেন এই সংখ্যাগুলো আরও অনেক বেশি হতে পারে, কারণ অনেক মানুষকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, অনেক লাশ নালা নর্দমা রেল লাইনে পড়েছিল, অনেক লাশ তাদের পরিবার সৎকার করেছিল, যা ছিল হিসাব বহির্ভূত। ফোর্টনাইট রিপোর্ট অব দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল সেকেন্ড হাফ অফ অগাস্ট 1946 নামে ব্রিটিশ সরকারের একটি গোপন রিপোর্ট ছিল। এই সম্পর্কে অনেক গবেষক ও অন্য উৎসে বলা হয়েছে যে এই রিপোর্টের ভেতরের একটা অংশে তৎকালীন সেন্ট্রাল প্রভিন্সের গভর্নর স্যার হেনরি টুইনামের একটি বক্তব্য উদ্ধৃত আছে। এই বক্তব্যটি তিনি রয়টার্স সংবাদ সংস্থাকে দিয়েছিলেন। এই বক্তব্যে তিনি জানান, ক্যালকাটার হিংসায় প্রায় 40,000 জন নিহত হতে পারে, যদিও কমপক্ষে 4,000 লাশ শহরের রাস্তায় গণনা করা হয়েছে, কিন্তু আমার বিশ্বাস আরও অনেক লাশ হুগলি নদীতে ফেলে দেওয়া হয়েছে। ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতার বুকে এই সমস্ত পৈশাচিক পরিকল্পিত হত্যালীলা পরিচালনা করেছিল তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী। এই কারণে তাকে বুচার অব বেঙ্গল অর্থাৎ বাংলার কোসাই উপাধি দেওয়া হয়েছিল। এই হত্যালীলা শুধু কলকাতাতেই সীমাবদ্ধ ছিল না, আস্তে আস্তে কলকাতা ছাড়িয়ে বোম্বাই, নোয়াখালী, বিহার সহ গড়মুক্তেশ্বর ও পাঞ্জাবে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। তার মধ্যে সবথেকে বীভৎস রূপ ধারণ করেছিল নোয়াখালীতে। এখানে প্রায় 5,000-এর বেশি হিন্দু নিধন করা হয়েছিল, আর নারীদের উপর অত্যাচারগুলো ওই একই রকমভাবে বহাল রাখা হয়েছিল। পেন্ডেরেল মুনের হিসাব থেকে জানা যায়, দাঙ্গায় সারা ভারত জুড়ে প্রায় 1,80,000 মানুষ প্রাণ হারায়, আর প্রায় 1 লক্ষ নারী অপহৃত হয়। 16, 17 ও 18 আগস্ট এই 3 দিন ধরে তখন মুসলিম লীগের পরিকল্পিত গণহত্যা চলছে। কলকাতার রাস্তায় আগুন জ্বলছে, আকাশ ঢেকে গেছে ধোঁয়ায়, ভোরের আলো ফুটতেই শোনা যাচ্ছে হাহাকার। কোথাও নারীদের কান্না, কোথাও শিশুদের চিৎকার, আর কোথাও লাশ টেনে নিয়ে যাচ্ছে বন্দুকধারী উন্মত্ত নরপিশাচের দল। 1946 সালের আগস্টের সেই দিনগুলোই যখন মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন শহরকে রক্তে ভাসিয়ে দিচ্ছিল, তখন সোহরাওয়ার্দীর পুলিশের চোখ বুজে থাকা আর প্রশাসনের নিশ্চুপ ভূমিকা হিন্দুদের আরও অসহায় করে তুলেছিল। ঠিক এমন সময় একজন রক্ষাকর্তা হঠাৎ বুক চিতিয়ে দাঁড়ালেন। নাম তার গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যাকে শহর চিনত শুধু গোপাল পাঠা নামে। পারিবারিকভাবে মাংসের ব্যবসা করতেন, শক্তিশালী চেহারা, কড়া ভাষা, কিন্তু বুকের ভেতর ছিল অদম্য সাহস। এই থেকেই তার নাম হয় গোপাল পাঠা। তিনি বিশ্বাস করতেন হিংসাকে একমাত্র হিংসা দিয়েই ঠেকানো সম্ভব। এই লড়াই জীবন বাঁচানোর লড়াই, এই লড়াই অস্তিত্ব বাঁচানোর লড়াই। চারদিক থেকে খবর আসছিল হিন্দু মহল্লা জ্বলছে, মানুষ খুন হচ্ছে, নারী অপহৃত হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে। গোপাল তখন শহরের বাঙালি ও অবাঙালি যুবকদের ডেকে বললেন, আর চুপ থাকলে বাঁচব না, এবার প্রতিরোধ করতেই হবে, তবে যেন কোনো নারী, শিশু এবং বয়স্কদের আক্রমণ না করা হয়। কয়েক ঘন্টার মধ্যে সেজে উঠল তার বাহিনী। লাঠি, বঁটি, ছুরি, তলোয়ার, বন্দুক জোগাড় করে তারা ভাগ হয়ে দাঁড়ালো শহরের মোড়ে মোড়ে। মুসলিম লীগের দাঙ্গাকারীরা যখন দলে দলে আক্রমণ চালাতে এলো, গোপালের দল বুক চিতিয়ে তাদের মোকাবিলা করল। গোপাল পাঠা ছিলেন সামনে, তলোয়ার হাতে অদম্য সাহস নিয়ে করলেন প্রতিরোধ।
তিনি শুধু লড়েননি, আশ্রয়হীন মানুষদের বাঁচানোর ব্যবস্থাও করেছিলেন। পালিয়ে আসা পরিবারগুলোকে নিরাপদে পৌঁছে দিচ্ছিলেন। যেখানেই তিনি উপস্থিত হতেন সেখানেই মুসলিম লীগের বাহিনী পিছিয়ে যেত। কিছু বামপন্থীরা আজ ভিন্ন মত পোষণ করেন। কেউ বলেন তিনি মস্তান, কেউ বলেন তিনি সাম্প্রদায়িক প্রতিরক্ষার নামে পাল্টা আক্রমণও করেছিলেন। কিন্তু যারা সেই ভয়ানক দিনগুলো নিজের চোখে দেখেছিলেন তাদের কাছে গোপাল পাঠা ছিলেন একজন প্রকৃত রক্ষাকর্তা, যার জন্য অগণিত প্রাণ বেঁচে গিয়েছিল। এমনকি সেদিন তিনি অনেক অসহায় মুসলিমকেও বাঁচিয়েছিলেন। उस टाइम में बाबू बहुत मार काट हुआ था और उस टाइम में मैंने हम देखा हुआ है कि बैग जो चला रहे थे वो हाथ धर के नहीं, दोनों हाथ में तेगा। क्या था हाथ में? तेगा था, तलवार था। अच्छा। और मैंने अब इस जगह, इस धरती पर मैंने दंगा फसाद होने नहीं दिए। हम लोग को मैंने जो अंदर थे बाहर निकलने नहीं दिए। जब राइट ख़त्म हुआ तो वो जो है बाबू हमको हावड़ा जा करके गाड़ी बैठाए हैं। दंगा फसाद जब सलसत हुआ है तब फिर यहाँ आया है। अच्छा, आपकी उम्र क्या था तब? उम्र 15 साल। 15 साल था। हाँ, छोटा था एकदम छोटा। तो इसी इलाके में दंगा हुआ था? हाँ, इसी इलाका में। तो गोपाल पाठक को आप कैसे देखे थे उस टाइम में? सबको बचा रहा था? हाँ, सब के बचा रहे थे। वो मैंने प्रिय मैंने एको मुसलमान के हिंदू के मैंने जो घर में है उसको बाहर नहीं निकलने दिए और दंगा फसाद इस जगह होने नहीं दिए। आप क्या पहले से गोपाल पाठक को जानते थे? खूब खूब। हम इतना बड़ा से आया है ना, ये इस जगह छोड़ करके हम कहीं गया नहीं। आप कहाँ से आए थे? সেদিন গোপাল পাঠা ও তার দল রুখে না দাঁড়ালে আরও যে কত হিন্দু নরনারীকে খুন ধর্ষণ করা হতো তা কল্পনার বাইরে। সেদিন গোপাল মুখার্জি না থাকলে কলকাতা পাকিস্তানের দখলে চলে যেত। কলকাতা দখল ছিল সোহরাবর্দীর পরিকল্পনা, সেটা গোপাল পাঠা সত্যি হতে দেননি। কাজেই এটাই কোনো সন্দেহ নেই, গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা ছিলেন একজন বাস্তবের নায়ক, একজন প্রকৃত বীর। জিন্নাহ সোহরাবর্দীর নেতৃত্বে মুসলিম লীগ যখন সারা কলকাতা জুড়ে একের পর এক অসহায় হিন্দুদের হত্যা করছিল, তখন গান্ধী, নেহরু আর কংগ্রেস কি করছিল? আসলে গান্ধী, নেহরু ও কংগ্রেস চাইলে অবশ্যই এই হত্যালীলাকে অনেকটাই আটকাতে পারতেন, কিন্তু গান্ধী এটাকে থামাতে কোনো চেষ্টা করেননি। তিনি নিজেকে অহিংসার পিতা বলে দাবি করলেও এই ভয়ঙ্কর নরসংহার থামাতে বিশেষ কিছু করা তো দূরে থাক, একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। একদিকে যখন কলকাতার রাস্তায় হিন্দুদের রক্তের বন্যা বইছে, অন্যদিকে তখন গান্ধী, নেহরু ও কংগ্রেস ব্যস্ত আছেন তাদের রাজনৈতিক সমীকরণে। কিভাবে সরকার গঠন করা হবে, কে প্রধানমন্ত্রী হবে, কাকে কোন মন্ত্রিত্ব দেওয়া হবে, এই নিয়ে চলছে তখন গভীর মন্থন। সেই সময় কলকাতার গণহত্যা তাদের কাছে শুধু একটা সাধারণ খবরের থেকে বেশি কিছু ছিল না, কারণ তাদের কাছে সেই মুহূর্তে সরকার গঠন করাটা হিন্দুদের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল হয়তো। অন্যদিকে কমিউনিস্টদের মুসলিম লীগের প্রতি প্রেম ছিল চরমে। মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন ডের সভায় জ্যোতি বসুর যোগদান করার কথা আগেই উল্লেখ করেছে। এছাড়া কমিউনিস্টরা মুসলিম লীগ ও কোসাই সোহরাবর্দীর প্রতি তাদের প্রেমের চরমতম নিদর্শন তখন রাখে যখন 1946 সালের 19শে সেপ্টেম্বর কংগ্রেস মুসলিম লীগের বিরুদ্ধে আইনসভায় দুটি অনাস্থা প্রস্তাব আনে। একটি ছিল সাধারণভাবে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে এবং আরেকটি ছিল বিশেষভাবে মুখ্যমন্ত্রী সোহরাবর্দীর বিরুদ্ধে। শ্যামাপ্রসাদ মুখার্জি সহ কংগ্রেস ও হিন্দু মহাসভা এই প্রস্তাবে সমর্থন করলেও জ্যোতি বসু, রূপনারায়ণ রায় ও রতনলাল ব্রাহ্মণ এই 3 কমিউনিস্ট বিধায়ক বিপরীত অবস্থান নেন। তারা সোহরাবর্দীর পদত্যাগের দাবি অগ্রাহ্য করেন এবং কার্যত মুসলিম লীগ সরকারকে সমর্থন করেন। তারা হিন্দু গণহত্যাকারী মুসলিম লীগকে তাদের বন্ধু হিসাবেই দেখেছিল, ফলে কৌশলগত কারণে তাদের এই সমর্থনে সোহরাবর্দীর সরকার টিকে যায়, যা পরবর্তীকালে নীতিহীন রাজনৈতিক আপোষ হিসাবে ইতিহাসে সমালোচিত হয়। এই কমিউনিস্টরা আজও মুসলিম লীগ, জিন্নাহ ও সোহরাবর্দীর দোষ ঢাকাতে পুরো দায়টা হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জি ও গোপাল পাঠার উপর চাপিয়ে দেয়। কিন্তু এটা জলের মতো পরিষ্কার, আসলে দাঙ্গা কারা শুরু করেছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রেট ক্যালকাটা কিলিংয়ে মুসলিম লীগ ও সোহরাবর্দীকে স্পষ্টভাবে দায়ী করেছিলেন এবং আইনসভায় অনাস্থা প্রস্তাবে কংগ্রেসকে সমর্থন করেছিলেন। তিনি হিন্দু মহাসভার মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যা হিন্দুদের মধ্যে আত্মরক্ষার আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিল। স্থানীয় হিন্দু মহাসভার কর্মীরা অনেক এলাকায় মুসলিম লীগের বর্বরচিত আক্রমণকে প্রতিহত করেছিল। পরিশেষে একটা জিনিস স্পষ্ট করতে চাই, দাঙ্গা হলো সেই পরিস্থিতি
যখন দুটো গোষ্ঠী একে অপরকে শেষ করতে উদ্যত হয়। গণহত্যা হলো সেই পরিস্থিতি যখন কোনো একটি জনগোষ্ঠী বা ধর্মের মানুষদের পরিকল্পিত ও সুসংগঠিতভাবে হত্যা করাকে বোঝায়। আর প্রতিরোধ হলো সেই অবস্থা যখন গণহত্যার শিকার হওয়া সেই গোষ্ঠী বা ধর্মের মানুষরা নিজেদের জীবন বাঁচানোর জন্য সংগ্রাম করে। তাই মুসলিম লীগের দ্বারা ঘটানো গ্রেট ক্যালকাটা কিলিংকে দাঙ্গা বলে দাগিয়ে দেওয়া হলেও এটা কোনোভাবেই দাঙ্গা ছিল না। এটা ছিল পরিকল্পিত হিন্দু গণহত্যা, যার পরিণাম ছিল বিরাট ভয়ঙ্কর। বন্ধুরা, এই ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে আপনারা কি ভাবছেন? হিন্দুদের রক্ষাকর্তা গোপাল মুখার্জি কি আরও সম্মান পাওয়ার যোগ্য নন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে কমিউনিস্ট, গান্ধী, নেহরু ও কংগ্রেস সম্পর্কে আপনাদের মতামত কি? এই ভয়াবহ ইতিহাসটাকে মানুষের থেকে লুকিয়ে রাখা কি উচিত? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং এই প্রমাণসিদ্ধ বিশ্লেষণটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।